নমস্কার। তো সবেমাত্র 'বিনোদিনী' দেখে আসলাম। তো কেমন লাগলো 'বিনোদিনী' এই প্রসঙ্গে যাওয়ার আগে আমি কিছু মানুষকে এই বিষয়টা বলে দিতে চাই। কিছু সিনেমা এমন হয় যেইগুলো কিন্তু শুধুমাত্র entertainment purpose একদমই নয়। মানে ডাইরেক্টর তার নিজস্ব ভিশন থেকে কিন্তু কিছু সিনেমা এরকমভাবেই তৈরি করেন যেটা দর্শক আসনে কিন্তু সারা জীবন থেকে যাবে। 'বিনোদিনী' কিন্তু হচ্ছে সেরকমই একটা কাজ। এই কাজটা শুধুমাত্র আপনাকে দেখলে হবে না। এই কাজটাকে আপনাকে উপলব্ধি করতে হবে, অনুধাবন করতে হবে। তা 'বিনোদিনী' সেরকমই একটা কাজ হয়েছে। এখনকার সময়ে দাঁড়িয়ে যারা Gen Z কিডস আছে, তাদের এই কাজটা কতটা মনোপ্লুত লাগবে এবং তারা এই বিষয়টা নিয়ে কি বলবে আমার সত্যিই জানা নেই। কিন্তু যারা এই কাজটার গুরুত্ব বুঝতে পারবেন, আশা করি তাদের এই কাজটা অসম্ভব ভালো লাগবে। তা এই সিনেমার মধ্যে অনেক পজিটিভ দিক রয়েছে যে সে বিষয়টা এই ভিডিওতে আলোচনা করব। তা ১ম এই বলে রাখি যে এখানে যে রামকমল মুখার্জি যে ডিরেক্টর, তার চোখ দিয়ে এবং বিনোদিনীর চোখ দিয়ে সমস্ত বিষয়টা না এত সুন্দরভাবে তিনি ফুটিয়ে তুলেছেন স্ক্রিনে, যেটা দেখতে দুর্দান্ত লাগছে। দেখুন, বিনোদিনী দাসী তার যে জীবনটা শুরু হয়েছিল, কেননা পতিতা মায়ের গর্ভে তিনি জন্ম লাভ করেছিলেন এবং যার ফলে তার কেরিয়ারের সাথে না এই পতিতা শব্দটা এমন ওতপ্রোতভাবে জড়িয়ে যায়, তিনি যেরকমভাবে প্রত্যেকটা পদক্ষেপে কিন্তু এই কটূক্তিটা তাকে সহ্য করেই যেতে হয়। আর তার যে এই যে কেরিয়ার গ্রাফ, কেননা সে তো ছোটবেলা থেকে কোনো রকম পড়াশোনা করেনি। তার যে তালিম দেওয়ার যে মানে এই যে নাচ শেখা বা অন্যান্য কলা এইসব শেখার জন্য ছিল গঙ্গুবাই। মানে এখানে যে চরিত্রটা পাঠ করছে চান্দ্রী ঘোষ। ওকে? তা এখানে তাকে কিন্তু যথেষ্ট ভালো লেগেছে। সেই বাচ্চা মেয়েটি মানে রুক্মিণীর যে ছোটবেলা পোরশনটা আমরা দেখতে পাচ্ছি, তাকে কিন্তু যথেষ্ট ভাল লেগেছে। মেয়েটা অত্যন্ত ভালো মিষ্টি এবং সে পাঠও করেছে খুব সাবলীলভাবে। এরপরে দেখুন, তারপরে আস্তে সে নাটকের জগতে প্রবেশ করে। ১৮৭৪ থেকে শুরু করে টানা ১২ বছর কিন্তু এই বিনোদিনী দাসী কিন্তু মানে বাংলা নাট্যমঞ্চের ইতিহাসে মানে একদম স্মরণীয় ব্যক্তিত্ব হয়ে উঠেছিল। কেননা প্রত্যেকের মুখে কিন্তু তার নাম। তার এই জীবনীটা এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবং প্রত্যেকটা ফ্রেমে রুক্মিণী মিত্রর যেরকম পারফরম্যান্স বেরিয়ে এসেছে। কেননা গিরিশচন্দ্র ঘোষের হাত ধরেই কিন্তু তার নাটকের একটা বিরাট অভ্যুত্থান ঘটে। তা সেখান থেকে শুরু করে বিনোদিনী দাসী যেই চরিত্রটা একটার পর একটা মানে কাঁটাতার, গণ্ডি বলুন এগুলো অতিক্রম করে সে তার লক্ষ্যে গিয়ে পৌঁছায়, এই বিষয়টাকে খুব সুন্দরভাবে এখানে এস্টাবলিশ করা হয়েছে। এরপর যে বিষয়টা বলবো যে প্রত্যেকটা ক্যারেক্টার এখানে দেখুন, বিনোদিনী মানে অ্যাজ রুক্মিণী মিত্র মানে সাবলীল অভিনয় যাকে বলে না, যেটা মনের মধ্যে গিয়ে গেঁথে যায়। আমার তো মনের মধ্যে দিয়ে গেঁথে গেছে। এবং তারপরে গিরিশচন্দ্র ঘোষ হিসাবে যেমন কৌশিক গাঙ্গুলির অভিনয় দারুণ। আমার প্রচণ্ড ভালো লেগেছে। অপরদিকে যদি বলি ওমের পারফরম্যান্সও ঠিকঠাক আছে। তারপরে এখানে মীর রয়েছে, তারপরে আপনার রাহুল রয়েছে। রাহুলের পারফরম্যান্সটা আমার খুব কম লাগলো, কেননা তার স্ক্রিন প্রেজেন্সও খুব কম। তা রাহুলের ক্যারেক্টারটা ঠিকঠাক মতো আমার মতে লেখা হয়নি, কেননা মেন ফোকাস আমার যতদূর মনে হয় শুধুমাত্র রুক্মিণীকেই রাখা হয়েছে। এছাড়া মীর, এছাড়া অন্যান্য চরিত্রটা যারা অভিনয় করেছেন, কেউ ভাইয়ের ভূমিকায়, কেউ মায়ের ভূমিকায়, তা অন্যান্য কেউ বান্ধবীর ভূমিকায়, প্রচুর চরিত্র আছে, তা ঠিকঠাক হয়েছে। এরপরে চলে আসি, এই বিনোদিনী দাসী কিন্তু বাংলার নবজাগরণে কিন্তু নিঃশব্দে বিপ্লবের সূচনা করেছিলেন। কেননা সিনেমার মধ্যে এমন একটা পোর্শন আছে, একটা নাটক মঞ্চস্থ হচ্ছে, সেখানে সেই সময় কি হতো, আমাদের ইংরেজদের বিরুদ্ধে কোনো রকম মানে প্রতিবাদ আমরা করতে পারতাম না। সেটা নাটকের মাধ্যমে হোক বা লেখনির মাধ্যমে হোক বা অন্যান্য যে কোনো মাধ্যমের হয়ে থাক না কেন। সেরকমই যখন একটা নাটক মঞ্চস্থ হয়েছিল, তাই এরকম ইংরেজ বিরোধী কথাবার্তা কিন্তু ওখানে বলা হয় এবং যার ফলে ওখানে নানা রকম কাণ্ড ঘটে। আমি সেই জিনিসটা স্পয়েল করছি না, সেই পোর্শনটা আমার খুব ভালো লেগেছে। অপরদিকে আরেকটা পারফরম্যান্স আমার যেই জিনিসটাকে বলতেই হয় সেটা হচ্ছে এখানে রামকৃষ্ণ। মানে আপনারা যখন সিনেমাটা দেখবেন, সিনেমার ফার্স্ট হাফটা খুব ভালো। খুব সুন্দর করে আস্তে করে ক্যারেক্টারগুলোকে দেখানো হচ্ছে, তার জীবনীটাকে দেখানো হচ্ছে, কিভাবে তার কি ঘটেছে। তারপরে সে আস্তে তার জীবনে কিভাবে অগ্রসর হয়, সে কিভাবে ধাক্কা খায়, তার জীবনে কিভাবে প্রেম আসে, কিভাবে বিচ্ছেদ আসে, সেখান থেকে কে নিজেকে গড়ে। ওই যে একটা কথা আছে না যে লোহা যতক্ষণ না পুড়বে, ততক্ষণ সে একটা ভালো আকার নিতে পারে না। বিষয়টা হচ্ছে সেরকমই। এবং সিনেমার যদি সেকেন্ড হাফ বলি, তা সেকেন্ড পোর্শনটা আরো জমজমাট যখন হয়ে ওঠে, যখন রামকৃষ্ণ যখন এন্ট্রি নেয়, ওই পোর্শনে রুক্মিণীর যা অভিনয়, মানে বিনোদিনী এবং রামকৃষ্ণের এই দুজনের যে কথোপকথন হচ্ছে এবং রুক্মিণীর ওখানে যা পারফরমেন্স, রামকৃষ্ণের যা পারফরমেন্স, ওটা সত্যিই দেখবার মতো। এখানে ওভারঅল ক্যামেরার কাজ বলুন খুব ভালো, ভিজুয়ালি দেখতে খুব ভালো লাগছে, খুব ডিটেলিং আছে প্রত্যেকটা ফ্রেম, সেটা বোঝাই যাচ্ছে। যে কোনো ছোটোখাটো বিষয়, সে আপনার সাজগোজ থেকে শুরু করে প্রত্যেকটা রুম থেকে শুরু করে রাস্তাঘাট থেকে শুরু করে যে সমস্ত জায়গা আমরা দেখতে পাচ্ছি, সেগুলো দেখতে কিন্তু যথেষ্ট ভালো লাগছে। পয়সা খরচা করা হয়েছে কাজটার জন্য। ওকে? আর এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি বলি, সেটা প্রেমের দৃশ্য বলুন
বা কোনো বিরহের দৃশ্য বলুন বা কোনো একটা হাই মোমেন্ট, কোনো একটা সিকোয়েন্স উঠছে, সেই সময় ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব সুন্দর, এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকও কিন্তু প্রত্যেকটা সিনের সাথে ভালোভাবে যাচ্ছে। তা ওভারঅল আমার বিনোদিনী খুবই ভালো লেগেছে। এখানে ডায়লগ রাইটিং থেকে শুরু করে তারপরে স্ক্রিন প্রেজেন্স, স্ক্রিন প্লে কিন্তু যথেষ্ট ভালো, যথেষ্ট ভালো। তা আমি বলবো এরকম ধরনের কাজ কিন্তু পরবর্তীতেও হওয়ার দরকার আছে। কেননা এরকম অনেক চরিত্র আছে যেগুলোকে আমরা ধরুন আমরা ইতিহাসের পাতায় যাদেরকে আমরা ভুলেই গেছি বা মনেই রাখিনি, ঠিক আছে? এই কাজগুলো যদি পরবর্তীতে আমাদের বাংলায় হয় তাহলে তো সেটা খুবই ভালো কথা। এটাই বলবো, আপনারা কোনো দোনামোনা করবেন না, অবশ্যই গিয়ে বিনোদিনী দেখে আসুন, আপনাদের ভালো লাগবে। তা এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো চলুন আজকের ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আর চ্যানেলে এসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে এইভাবে সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।